আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বর্তমান বিশ্বে পারস্পরিক আস্থা হুমকির মুখে বললেন প্রধান উপদেষ্টা। টোকিওতে আন্তর্জাতিক সম্মেলনে এশিয়ার দেশগুলোর মাঝে সহযোগিতা বাড়ানোর তাগিদ। খুব শীঘ্রই দেশে গণতন্ত্র ফিরবে বললেন বেগম খালেদা জিয়া। ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব বলে তারেক রহমানের মন্তব্য। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করে স্থল গভীর নিম্নচাপে পরিণত। আরও 2 দিন ভারী বর্ষণের পূর্বাভাস। ইশরাকের শপথের সাংবিধানিক সিদ্ধান্তের এখতিয়ার ইসির বলে আপিল বিভাগের আদেশ। রায়ের কপি পেলে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যের বিশাল অংশ জুড়ে প্রকৃতি বন্দনা, গভীর মমতায় পরিবেশকে ধারণ। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন এক বিশ্ব প্রত্যক্ষ করছি যেখানে শান্তি বিনষ্ট হচ্ছে। টোকিওতে নিক্কেই ফোরামে দেওয়া বক্তৃতায় তিনি আরও বলেন, শান্তি বিনষ্ট হওয়াতেই পৃথিবীতে উত্তেজনা বাড়ছে, পারস্পরিক অসহযোগিতা তৈরি হচ্ছে। এশিয়ার ভবিষ্যৎ একসঙ্গে লেখার আহ্বান জানান তিনি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। টোকিওর ইম্পেরিয়াল হোটেলে 30তম নিক্কেই ফোরামের অধিবেশন। অস্থির বিশ্বে এশিয়ার চ্যালেঞ্জ শীর্ষক অধিবেশনের মূল বক্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অধ্যাপক ইউনূস বলেন, বৈশ্বিক আস্থা এখন হুমকির মুখে, ক্রমেই অস্থির হয়ে উঠছে বিশ্ব। এশিয়া ও তার বাইরের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ শুরু হয়েছে এবং শান্তি দিন দিন অধরা হয়ে উঠছে। ইউক্রেন, গাজা এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে যুদ্ধ ও মানবসৃষ্ট সংঘাত হাজারো মানুষের জীবন ও জীবিকা ধ্বংস করে দিচ্ছে। আমাদের প্রতিবেশী দেশ মিয়ানমারে গৃহযুদ্ধ এক নির্মম রূপ নিয়েছে। সম্প্রতি আমাদের 2 প্রতিবেশীর মধ্যে একটি সংক্ষিপ্ত কিন্তু ব্যয়বহুল যুদ্ধ সংঘটিত হয়েছে। অত্যন্ত দুঃখজনক যে আমরা কোটি কোটি টাকা যুদ্ধের পেছনে ব্যয় করছি, অথচ লাখ লাখ মানুষ না খেয়ে বা ন্যূনতম চাহিদার জন্য লড়াই করছে। বাংলাদেশের কোন প্রেক্ষাপটে তিনি ক্ষমতায় এসেছেন এবং সরকারের কি লক্ষ্য তাও তুলে ধরেন অধ্যাপক ইউনূস। গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে পরিবর্তন ঘটেছে এবং তার সরকার দায়িত্ব নিয়েছে। আমরা আমাদের জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করতে এবং একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্রে শান্তিপূর্ণ রূপান্তরের লক্ষ্যে কাজ করছি। এশিয়ার দেশগুলোর নেতাদের উদ্দেশ্য করে অধ্যাপক ইউনূস বলেন, একটি উত্তম বিশ্বের কল্পনায় সবার প্রতি আস্থা রাখতে চান তিনি। মোস্তফা মল্লিক, চ্যানেল আই। শ্রমিক সংকট মোকাবেলায় আগামী 5 বছরে কমপক্ষে 1 লাখ শ্রমিক নেবে জাপান। জাপান সরকারের প্রতিনিধি এবং ব্যবসায়ীরা একথা জানিয়েছেন। টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক সেমিনারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সবকিছু করবে সরকার। সেমিনারের পর বাংলাদেশের 2টি প্রতিষ্ঠানের সঙ্গে জাপানের 2টি প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠানে জাপান সরকারের শীর্ষ প্রতিনিধি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। This is going to be a most exciting day for me, most inspiring day for me. এটা আমার জন্য সবচেয়ে রোমাঞ্চকর ও প্রেরণার দিন। এটি শুধু
কাজ করার জন্য নয়, বরং বাংলাদেশের মানুষের জন্য জাপানকে জানারও দ্বার উন্মোচন করবে। এই অনুষ্ঠানটি একটি দ্বার উন্মোচনের প্রতীক। বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, যার অর্ধেকই 27 বছরের নিচে। সরকারের কাজ হলো তাদের জন্য দরজা খুলে দেয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, খুব শীঘ্রই দেশে গণতন্ত্র ফিরবে। রাজধানীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনায় ভার্চুয়ালি বক্তব্যে তিনি নেতাকর্মীদের জিয়াউর রহমানের আদর্শ ধারণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব। জনগণের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলেও অভিযোগ করেন তিনি। রাহুল রায় রিপোর্ট। বুধবার রাজনীতির তারুণ্যের সমাবেশেও বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র নেতারা। পরদিন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আলোচনায়ও বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতারা। ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শহীদ জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বেগম জিয়া। এদেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা, স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া। শিগগিরই দেশে গণতন্ত্র ফিরে আসবে বলে আশা করেন সাবেক প্রধানমন্ত্রী। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 10 মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করেনি। ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যায় প্রায় স্থবির হয়ে পড়েছে। জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীল সরকার না থাকায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগও হচ্ছে না। বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে, যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে, ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করুন, অবিলম্বে ডিসেম্বরের মধ্যেই সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে জনগণের কোনো যোগাযোগ নেই। প্রশাসন নির্ভর, ফাইল নির্ভর বা ফাইল ওয়ার্ক দিয়ে সকল সমস্যার সমাধান যদি করা যেতই, তাহলে তো নিশ্চয়ই রাজনৈতিক দল বা রাজনীতির প্রয়োজন হতো না। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে সারা দেশে প্রবল বৃষ্টিপাত ঝরিয়েছে। সন্ধ্যায় সাগর আইল্যান্ড ও খেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম করে সাতক্ষীরায় স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আরও 2 দিন ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ভারী বর্ষণে গোমতী, ফেনী ও মুহুরী নদী সহ সিলেট বিভাগের কয়েকটি নদী পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অতিক্রমের পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানো হবে কিনা সাংবিধানিকভাবে সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে শপথ পড়ানো নিয়ে পক্ষে বিপক্ষে মত দিয়েছেন 2 পক্ষের আইনজীবীরা। নির্বাচন কমিশনকে রুলিং দিয়ে প্রধান বিচারপতি বলেছেন, এই মামলায় সাংবিধানিক দায়িত্ব পালনে ইসির ভূমিকা উদ্বেগজনক। তারা যে স্বাধীন সেই বার্তা জনগণকে দিতে পারছে না, এমন প্রশ্ন রেখেছেন আপিল বিভাগ। মাজহারুল হক রিপোর্ট। গত 22 মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে 26 মে রিটকারী মামুনুর রশিদ আবেদন করলে আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার জজ আদালত। প্রথম দিনের শুনানির এক পর্যায়ে আপিল বিভাগ ইসির বক্তব্য জানতে চাইলে তাদের আইনজীবী উপস্থিত হয়ে গেজেট প্রকাশের বিষয়ে ব্যাখ্যা দেন। ইলেকশন কমিশন বলছে যে আমরা ইতিমধ্যে গেজেট করার পূর্বে
একটা ফাইল আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিলাম। ইতিমধ্যেই যেহেতু ট্রাইব্যুনালের আদেশ ছিল 10 দিনের মধ্যে গ্যাজেট করার জন্য, সুতরাং ইন দি মিন টাইম গ্যাজেট না করলে কনটেম্পট হয়ে যাবে, সেই জন্য তারা এই সময়সীমা চিন্তা করে তারা 27 তারিখে গ্যাজেট করে ফেলেছে। ইসির ভূমিকার সম্পর্কে কঠোর সমালোচনা করেছেন আপিল বিভাগ। অ্যাপিলেট ডিভিশনের বক্তব্য হলো যে ইলেকশন কমিশন এই যে আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠাবে বা অন্য কারো মতামত দেবে, ইলেকশন কমিশন এগুলো রিকোয়ার করেন না। সংবিধান ইলেকশন কমিশনকে সম্পূর্ণ এম্পাওয়ার করেছেন। পরে উভয় পক্ষের বক্তব্য শুনে আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। মামলাটা তাদের লিভ দেয়নি, লিভ গ্র্যান্ট করে নেই, কোনো স্থগিতাদেশ দেয়নি এবং নিষ্পত্তি করেছে বলছে যে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। শপথ পড়ানো নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দেন দুপক্ষের আইনজীবী। ইলেকশন কমিশন ক্যানট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন। তারা একই রকম সিদ্ধান্ত নিলে শপথ দিতে সরকার বাধ্য হবে। ইশরাক হোসেনের যদি শপথ নেওয়ার কোনো বিষয় থাকে বা এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় নেবেন। ওনাদের তো মেয়াদ শেষ হয়ে গেছে, কোনো গেজেট শপথ পড়ানোর কোনো স্কোপ নাই এখন আর। গত 14 মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। এদিকে আপিল বিভাগের রায়ের কপি হাতে আসার পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ ইস্যুতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, রায়ের কপি হাতে পেলে আইনি দিক বিবেচনা করে পদক্ষেপ নেওয়া হবে। অ্যাপিলেট ডিভিশনের কোনো রায় এখনো পাই নাই, এটা পাওয়ার পরে এটা কি রায় আসে, কি ধরনের সিদ্ধান্ত আসে ইত্যাদি আইনগত বিভিন্ন দিক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের যা করণীয় সেটা আমরা না। রায়তে পাই নাই, আমি টেলিভিশনের হেডলাইন দেখে তো কোনো সেটা মন্তব্য করা যায় না। অন্যদিকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথের ব্যবস্থা না করলে আগামীকাল থেকে আরও জোরালো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। নগর ভবনে আন্দোলনরত নেতাকর্মীদের খোঁজখবর নিতে গিয়ে তিনি বলেন, সরকারকে নিজেদের সংশোধনের শেষ সুযোগ দেওয়া হচ্ছে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে বৃষ্টি উপেক্ষা করে নগর ভবনের সামনে জমায়েত হতে থাকেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। একই দাবিতে সংহতি জানিয়ে সব ধরনের কার্যক্রম বন্ধ করে আন্দোলনে নগর ভবনের কর্মচারীরাও। টানা 15 দিন নগর ভবনের প্রতিটি ফটকে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। অবস্থানরত নেতাকর্মীদের খোঁজ খবর নিতে বৃহস্পতিবার দুপুর 2:15টার দিকে নগর ভবনে যান ইশরাক হোসেন। শেষবারের মতো আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। এ সময় সরকারকে উদ্দেশ্য করে ইশরাক বলেন, একজন মেয়রকে শপথ পড়াতে ব্যর্থ হলে 300 সংসদ সদস্যকে কিভাবে শপথ পড়াবেন? অনতি বিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন করার জন্য পদক্ষেপ না নেয় তাহলে এটাই প্রতীয়মান হবে যে বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং আপিল বিভাগের প্রতি তারা আদালত অবমাননার শামিল হচ্ছেন। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টারও সমালোচনা করেন ইশরাক হোসেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম বলেছেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দুমাত্র আপোষ করা হবে না। যে কোনো ধরনের পুশ ইনকে দেশের বিরুদ্ধে চক্রান্ত হিসেবে উল্লেখ করেন তিনি। সার্জিজ বলেন, এখন পর্যন্ত ভারতের যে আচরণ তা প্রতিবেশী দেশ হিসেবে সন্তোষজনক নয়। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় চৌরঙ্গি মোড়ে জনসংযোগ শেষে পথসভায় সার্জিজ আলম এসব কথা বলেন। ওই খুনিদেরকে প্রশ্ন করতে হবে যে তোরা যে হাজার হাজার কোটি টাকা চুরি করলি, এই জন্য তোরা নিজেকে চোর ডাকাত মনে করিস কিনা? যদি তোরা চোর ডাকাত হয়ে থাকিস, তোদের এই বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নাই। বিশ্বজুড়ে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের কর্মরত বাংলাদেশের শান্তিরক্ষীদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশি শান্তিরক্ষীরা বিশ্বের সংঘাতপূর্ণ এলাকাগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সাদি মাহমুদের রিপোর্ট।
1988 সাল থেকে এখন পর্যন্ত 43টি দেশ ও স্থানে 63টি শান্তিরক্ষা মিশন সফলভাবে সম্পন্ন করেছে বাংলাদেশ। এসব মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 2,558 জন শান্তিরক্ষী অংশ নিয়েছেন। বর্তমানে 10টি দেশ ও স্থানে বাংলাদেশের 5,818 জন শান্তিরক্ষী মোতায়েন রয়েছেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা প্রদান করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন অপরিহার্য নাম বলে উল্লেখ করেন সেনাপ্রধান। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি স্বীকৃত এবং অত্যন্ত গ্রহণযোগ্য নাম। আমাদের শান্তিরক্ষীগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত। অর্থ উপদেষ্টা বলেন, জাতিসংঘ শান্তি রক্ষায় বাংলাদেশের নেতৃত্ব উদাহরণ সৃষ্টি করেছে। পৃথিবীর অন্যতম বৃহৎ শান্তিরক্ষা প্রেরণকারী দেশ। এই প্রসঙ্গে আমি বলি, শুধু বৃহৎ না, মোস্ট ইফেক্টিভ, মোস্ট এফিশিয়েন্ট এবং অত্যন্ত সুনাম অর্জনকারী বাংলাদেশ। এর আগে দিবসটি উপলক্ষে শান্তিরক্ষী দৌড় বা পিসকিপার্স রান অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ পুনর্গঠনের পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নেও ভূমিকা রাখছেন শান্তিরক্ষা মিশনের সদস্যরা। Their dedication not only bring honor to our nation but also significantly contribute to a more peaceful and stable world. দ্য ফিউচার অফ পিসকিপিং স্লোগানে রংপুর জেলা স্কুল মাঠ থেকে শান্তিরক্ষীদের পিসকিপার্স রান নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। কাজী নজরুল শুধু দ্রোহ কিংবা প্রেমের কবি ছিলেন না, তিনি প্রকৃতির কবিও ছিলেন। তার সাহিত্যের বিশাল অংশ জুড়ে রয়েছে প্রকৃতি বন্দনা। উপন্যাস, গল্প, কবিতায় বাংলার প্রকৃতির অপার সৌন্দর্য তুলে ধরেছেন সুনিপুণভাবে। তিনি প্রকৃতিকে হৃদয় দিয়ে অনুভব করেছেন, ধারণ করেছেন গভীর মমতায়। তাই তো সাহিত্যের মাধ্যমেই প্রকৃতি রক্ষায় বার্তা দিয়েছেন কবি নজরুল। বিদ্রোহী কবির প্রকৃতি আলপনা নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। আবহমান কাল ধরেই প্রকৃতির রূপ আর মোহনীয় সৌন্দর্য মানব মনকে উদ্বেলিত করেছে। দ্রোহ বা সাম্যের কবি নজরুল প্রকৃতির প্রেমেও পড়েছিলেন। তারই প্রতিফলন ঘটেছে তার সাহিত্য জুড়ে। বাতাসে দোল খাওয়া ফুলের মুগ্ধতা, গাছে গাছে পাখির কুহুতান, গ্রামের মেঠোপথ, মায়াবী জোছনা রাত কিংবা সাগরের নীল জলরাশির অপার সৌন্দর্য নজরুলের সাহিত্যকে করেছে সমৃদ্ধ। তারই প্রমাণ মেলে দোলনচাপা, ঝিঙে ফুল, ফণি মনসা, রক্তজবা গ্রন্থের নামকরণে। নার্গিস কখনো প্রিয়তমা, আবার কখনো ফুল হিসেবে এসেছে তার জীবনে। গানের উপমায়, কথায়, ছন্দে নজরুল প্রকৃতিকে তুলে ধরেছেন উদারভাবে। প্রকৃতি বন্দনার পাশাপাশি নজরুলের লেখনীতে উঠে এসেছে মানুষের প্রকৃতি বিনাশী কর্মকাণ্ডের অশনি সংকেত। শত বছর আগেই তিনি রোজ কিয়ামত বা প্রলয় দিন প্রবন্ধে লিখেছেন জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিয়ে। প্রাণ প্রকৃতি রক্ষায় সচেতনতার পাশাপাশি তরুণ প্রজন্মের জোরালো ভূমিকার কথাও বলেছেন দ্রোহের কবি নজরুল। আর তা নিশ্চিত হলেই ভবিষ্যৎ প্রজন্ম পাবে প্রাণ প্রাচুর্যে ভরা বাসযোগ্য ধরিত্রী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। শহরে বাড়ি বা আঙিনায় শুধু ফল ফসল উৎপাদন কিংবা সবুজের আশ্রয়ের খোঁজার প্রয়াসে নয়, বরং নগরে বসেও পারিবারিক সম্পর্ক উন্নয়নে, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন সৃষ্টিতে ভূমিকা রাখছে ঘরোয়া ফসলি উদ্ভিদ। ফলে নাগরিকদের মাঝে পারস্পরিক বন্ধন ও ভাগাভাগির দারুণ এক দৃষ্টান্ত সৃষ্টি করেছে ছাদ কৃষির আয়োজন। বিস্তারিত জানিয়েছেন শাইখ সিরাজ। নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষ্মীপাশা, এখানে নিজের দোতলা বাড়িকে ঘিরে সুষমা অধিকারী গড়ে তুলেছেন বিচিত্র ফসলের এক ছোট্ট ভুবন। ছাদ থেকে শুরু করে
আঙিনা পর্যন্ত সবখানে চাষ করা হচ্ছে নানা জাতের ফলমূল আর শাকসবজি। আমি মরিচ কিনি না। মরিচ কিনেন না? না। এগুলো কি আদা করেছেন? হ্যাঁ হ্যাঁ। এত আদা দিয়ে কি করবেন? আত্মীয়স্বজনদের দিব, সবাইকে দিব। দেখেন আম, অনেকগুলো আম ধরছে। এটা কি আম? সূর্য ডিম। সূর্য ডিম। এই জিও ব্যাগে কি দেবেন? বরবটি লাগানো হয়ে গেছে। হয়ে গেছে অলরেডি। এই যে এত গাছ, এটা হিউজ পরিমাণ। আপনার পরিবারের সদস্য কতজন? সদস্য মূলত 4 জন। আচ্ছা, তার বাইরে আবার আর কি? দুপুরবেলায় 25 জন লোকে রান্না করি। এখানে ফসল নিরাপদ করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তবে জৈব সার তৈরির উপকরণ সংগ্রহের বিষয়টি অভিনব। আমার বাড়ির চাল ধোয়া পানি, ভাতের মাড়, কলার খোসা, ডিমের খোসা এগুলো ফেলানো যায় না। ওই যে কোনায় দেখলাম করতে। আরো প্রত্যেক দোকানে দোকানে আমার বালতি দেওয়া আছে। আচ্ছা। ওই ডিম টিম যেগুলো রেস্টুরেন্টে ওরা ওতে রেখে দেয়। মাঝে মাঝে তাদের আমি এটা সেটা খাওয়াই আসি। আচ্ছা। ডিম খোসাটা দিচ্ছে। এই ছোট্ট উদ্যোগটি যেন এক বড় সম্প্রীতির গল্প। এই বাড়ি যখন বানিয়েছেন তখন এটার আপনি কিঞ্চিত বিরোধিতা বা এটার পক্ষে ছিলেন বলে আমি শুনি। মুখে পক্ষে ছিলাম না, কিন্তু অন্তরে পক্ষে ছিলাম। অন্তরের থেকে এটা না চাইলে সম্ভব না। অবশ্যই, একদম খাঁটি কথা বলেছেন। বাবার হাতে কৃষি শিক্ষা, বড় হয়ে নিজ বাড়ির আঙিনা, ছাদ, বারান্দার তিল পরিমাণ জায়গা খালি রাখেননি সুষমা বিশ্বাস ছাদ কৃষির আয়োজন নিয়ে। এটি শুধু তার নিজের জন্য নয়, তার কর্মজীবনের অন্যান্য যারা আছেন সবাইকে মিলে 25 জনের সংসার, তাদের সবার নিরাপদ খাদ্যের সংস্থান হয় এই ছাদ কৃষি থেকে। এটি অবশ্যই হতে পারে অন্যের জন্য অনুসরণীয়। নড়াইলের লোহাগাড়ার সুষম অধিকারী ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। 5ই আগস্টকে মনে না রাখলে কর্তৃত্ববাদী শাসন আবারও ফিরে আসতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। বলেছেন 1947 থেকে 90-এর ইতিহাস থেকে শিক্ষা না নিলে দেশে সংকট ফিরে আসবে। রংপুর শিল্পকলা একাডেমিতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপির দুঃসময়ে রাজপথে থাকা নেতারাই দলের নেতৃত্ব দেবেন বলে তিনি উল্লেখ করেন। বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ রাশিদুজ্জামান মিল্লাদ, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ সহ অন্যরা। 47কে অস্বীকার করা যাবে না, 71কে অস্বীকার করলে চলবে না, 7ই নভেম্বর 1975কে ভুলতে পারবেন না। 90কে যদি ভুলে যান তাহলে স্বৈরাচার আবার মাথাচাড়া দেবে। আর 5ই আগস্টকে যদি আমরা মনে না রাখি তাহলে কর্তৃত্ববাদী শাসন আবার আমাদের মাঝে আসার সম্ভাবনা দেখা দিবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার খুলনা প্রেস ক্লাবে গণতন্ত্র ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় জিয়াউর রহমান শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন। বিএনপির কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি সম্পাদক আজিজুল বারী হেলাল, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড ও খুলনা 2 আসনের সাবেক সংসদ সদস্য আলী আসগর লবি সহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তৃতা করেন। আমি তার নিয়ে বেশি কথা বলবো না, তবে এতটুকু বলতে পারি, আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারপারসন স্পষ্ট করে একটা বার্তা দিয়ে দিয়েছেন, রাষ্ট্রের, সরকারের এবং বিএনপি দেশের মানুষের জন্য, সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স এবং আপিলের উপর 2রা জুন রায় ঘোষণা করবেন হাইকোর্ট। আসামি সাবেক ওসি প্রদীপ ও লিয়াকতের ফাঁসি সহ নিম্ন আদালতের রায় বহাল চেয়েছেন অ্যাটর্নি জেনারেল। আর আসামিদের সাজা বহাল থাকবে এমন প্রত্যাশা করেছেন মেজর সিনহার বোন। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রকল্পের আয়োজনে রাজধানীর গুলশানে একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে রপ্তানি বাজারের তথ্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্মের উদ্বোধন হয়। এর ফলে দেশীয় উৎপাদক এবং বিদেশি রপ্তানিকারকদের মধ্যে যোগাযোগ সহজ হবে বলে মনে করছেন আয়োজকরা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর আশিক। বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য সোর্সিং গন্তব্য হিসেবে তুলে ধরার মাধ্যমে সম্ভাবনাময় খাতগুলোর জন্য রপ্তানি বাজারের সংযোগ জোরদার করার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস EC4J
প্রকল্প উন্মোচন করল রপ্তানি বাজারের তথ্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম exportbangladesh.org। প্ল্যাটফর্ম সম্পর্কে ধারণা দেন লাইট ক্যাসেল পার্টনার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা বিজন ইসলাম। যেখানে আপনি সব ইনফরমেশন পাবেন, বায়াসড ইনফরমেশন পাবেন, এবং আপনারা বিভিন্ন ধরনের তাদের সাথে কমিউনিকেশন আপনি যদি ঠিকমতো স্ট্রাকচার করেন, এটা থ্রু দ্য ট্রেড ফ্যাসিলিটেট করতে পারবেন। EC4J রপ্তানি বাজারে কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখছে বলে দাবি করেন প্রকল্প পরিচালক। কেবল যে আমরা রপ্তানি বৃদ্ধি করেছি তা না, আমরা সাথে সাথে ব্যাক এন্ডে যারা কাজ করছে সেই রকম 60,000 লোকের কর্মসংস্থান এই প্রকল্পের মাধ্যমে আমরা তৈরি করতে পেরেছি। অনুষ্ঠানে এই প্ল্যাটফর্মটির সম্ভাবনাময় দিক তুলে ধরেন বিশ্বব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট। বায়ারদের জন্য আমাদের এখানে কারা কি প্রডিউস করছে এই ইনফরমেশনটাও যাতে ইজিলি পাওয়া যায়। আমি বলবো ক্লোজ ইন্টারাকশন উইথ দ্য স্টেক হোল্ডার্স অন দিস প্ল্যাটফর্ম। বাংলাদেশের চামড়া শিল্প উন্নয়নে এই উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। যেমন চামড়ার বাজার উন্নয়নে কাজ করবে, একই সাথে কমপ্লায়েন্স রেট বাড়ানোর ক্ষেত্রে কি কি করণীয় সে ব্যাপারেও খুব ভালো দিক নির্দেশনা দিবে। প্যানেল আলোচনায় বক্তারা বলেন, এই পদক্ষেপটি হতে পারে শিল্প উন্নয়নের পথে এক নতুন অগ্রযাত্রা। তানভীর আশিক, চ্যানেল আই, ঢাকা। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর মালিক ইলন মাস্ক। এক্স এ দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দিয়েছেন। ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা DOGE এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাস্ক। মূলত প্রকাশ্যে ট্রাম্পের নতুন বাজেট বিল নিয়ে অসন্তোষ প্রকাশ করার পর তিনি তার পদত্যাগের বিষয়টি সামনে এলো। স্থানীয় সময় বুধবার রাতে এক্স পোস্টে মাস্ক লেখেন, DOGE বিভাগে তার নির্ধারিত সময় শেষ হয়েছে। বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে এই সুযোগ দেওয়ার জন্য তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও লিখেন, DOGE মিশন ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং এটি ধারাবাহিকভাবে কাজ করে যাবে। হোয়াইট হাউসে মাস্কের নিয়োগ ছিল 130 দিনের জন্য, যা আগামী 30শে মে শেষ হবে। ট্রাম্প প্রশাসন জানিয়েছেন DOGE এর কাজ চালু থাকবে এবং সরকারকে আরও ছোট ও দক্ষ করে গড়ে তোলার চেষ্টাও অব্যাহত থাকবে। ঢাকা ব্যাংক PLC বাণিজ্য সংবাদ। দেশের অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি সেফ HVACR সম্পর্কে সংশ্লিষ্ট দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের পণ্য ও সলিউশন সার্ভিসেস 3 দিনের আন্তর্জাতিক সেফকন 2025 এক্সপো শুরু হয়েছে। সেফকন শীর্ষক এই প্রদর্শনীর আয়োজক সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে শুরু হয়েছে সেফকন এক্সপো 2025। প্রদর্শনীতে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য, প্রযুক্তি এবং সমাধান প্রদর্শন করছে, যা দেশের অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করবে। প্রদর্শনীতে আছে 400টিরও বেশি স্টল, 160টি কোম্পানি ও 16টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে। হাইব্রিড ইনভার্টার সোলার প্রযুক্তি নিয়ে কাজ করার আশা করছেন আন্তর্জাতিক প্রতিষ্ঠান গুডওয়ে টেকনোলজি। বাংলাদেশের একদম মাস যে কাস্টমার্স কনজিউমার্স তাদের সাথে কানেক্ট হতে, তারা যেন জানে আমাদের কি কি প্রোডাক্ট আছে, আমাদের ভ্যারিয়েশন, অ্যান্ড আমরা যেমন আমাদের দেশে IPS বা আদার যে ট্র্যাডিশনাল অ্যান্ড ওল্ড সিস্টেম আছে ওইগুলোকে যেন আমরা আস্তে আস্তে ফিউচার এনার্জি অথবা সাস্টেনেবিলিটির দিকে নিয়ে যেতে পারি। আধুনিক প্রযুক্তির মাধ্যমে অবকাঠামো নির্মাণে এই ধরনের প্রদর্শনীর গুরুত্ব রয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। If we are true to knowledge, we couldn't advance that much. That's why technological reason is that we have, our local advancement in technology in construction sector is not very remarkable, but with the support of our business allies and technology partners, we are achieving some slow progress. সেফকন এক্সপো দর্শনার্থীদের জন্য সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।
শেয়ার বাজারের উন্নয়নে কয়েকটি বিনিয়োগকারী সংগঠনের সাথে বৈঠক করেছেন নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসির চেয়ারম্যান। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরীর উপস্থিতিতে বৈঠকে শেয়ার বাজারের বর্তমান অবস্থা থেকে উত্তরণে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। সর্বকনিষ্ঠ বাংলাদেশী হিসেবে সমুদ্রপৃষ্ঠ থেকে দ্রুততম সময়ে দীর্ঘতম পথ পাড়ি দিয়ে এভারেস্ট জয়ের নতুন রেকর্ড গড়ায় ইকরামুল হাসান শাকিলকে সংবর্ধনা দিয়েছে প্রাণ গ্রুপ। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ইকরামুল হাসান শাকিলকে এ সংবর্ধনা দেওয়া হয়। কক্সবাজার সমুদ্রপৃষ্ঠ থেকে পদযাত্রা করে এভারেস্ট জয়ের শাকিলের এই অভিযানের নাম ছিল C2 সামিট। অভিযানের আয়োজক ছিল বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রাকিং ক্লাব। C2 সামিট জয়ের প্রধান পৃষ্ঠপোষক প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা অনুষ্ঠানে শাকিলের হাতে সম্মাননা তুলে দেন। নিম্নচাপের প্রভাবে স্বাভাবিক জোয়ারের তুলনায় 2.5 থেকে 3 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন। সুন্দরবনের দুবলার চরে প্রায় 3 ফুট এবং করমজল এলাকায় প্রায় 2.5 ফুট পানি বেড়েছে। সুন্দরবনের দুবলা টহল ফাঁড়ি জানিয়েছে, সকাল থেকেই ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত শুরু হলে এই এলাকা প্লাবিত হয়। তবে সুন্দরবনের মাছ ধরার জেলেরা নিরাপদেই আছেন। এছাড়া জোয়ারের প্রভাবে প্লাবিত হয়েছে মংলার নিম্নাঞ্চল। পশুর ও মংলা নদীর তীরবর্তী জয়মণি, চিলা, কলাতলা ও বুড়িডাঙ্গা এলাকায় নিচু অংশ জোয়ারের পানিতে ডুবে গেছে। সুন্দরবন সহ উপকূলের প্রাণ প্রকৃতি সংরক্ষণে সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটার কিপারের আয়োজনে উপকূলের প্রাণ প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখায় সবুজ সাথী সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, ধ্বংসাত্মক উন্নয়নে পরিবেশ বিপর্যয়ের মারাত্মক আকার ধারণ করেছে। তবে পরিবেশ সংরক্ষণে এখনো অনেক ব্যক্তি ও সংস্থা কাজ করে যাচ্ছে, যা প্রশংসনীয়। সে সময় সুন্দরবনের জন্য বিনাশী উল্লেখ করে অবিলম্বে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবি জানান বক্তারা। বৃহস্পতিবার চট্টগ্রামের কাজীর দেউরি শহীদ জিয়া স্মৃতি জাদুঘর চত্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে মহানগর যুব দলের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকর আত্মার মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সহ দলের বিভিন্ন পর্যায়ের কর্মী ও সমর্থকরা। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। বর্তমান বিশ্বে পারস্পরিক আস্থা হুমকির মুখে, বললেন প্রধান উপদেষ্টা। টোকিওতে আন্তর্জাতিক সম্মেলনে এশিয়ার দেশগুলোর মাঝে সহযোগিতা বাড়ানোর তাগিদ। খুব শীঘ্রই দেশে গণতন্ত্র ফিরবে, বললেন বেগম খালেদা জিয়া। ডিসেম্বরের আগেও নির্বাচন সম্ভব বলে তারেক রহমানের মন্তব্য। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বাংলাদেশের উপকূল অতিক্রম করে স্থল গভীর নিম্নচাপে পরিণত। আরও 2 দিন ভারী বর্ষণের পূর্বাভাস। ইশরাকের শপথের সাংবিধানিক সিদ্ধান্তের এখতিয়ার ইসির বলে আপিল বিভাগের আদেশ। রায়ের কপি পেলে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যের বিশাল অংশ জুড়ে প্রকৃতি বন্দনা, গভীর মমতায় পরিবেশকে ধারণ। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।